নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর যারা হয় তাদের কিসের ভয়? আর এরকম অনেক গাছের কথা আমরা অনেকবার জেনেছি, কিন্তু আজকে বেশ কয়েকটি ক্রিটিক্যাল বিষয় জানবো, আর যেগুলো আমাদের কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন, এই সময়কার জন্য যে আমাদের গাছের পরিচর্যা সেগুলো মোটামুটি আমরা কম বেশি জেনেছি, কিন্তু সব সময়ের জন্য যে গাছের পরিচর্যা করব সেই বিষয়টা আমরা জেনেছি, কিন্তু জানি না যেটা যে কোন গাছ ঠিক কোন ধরনের মাটি চায় বা কোন ধরনের খাবার খেতে ভালোবাসে, আর কোন গাছে বেশি পরিমাণে ফুল নিতে হলে কোন মাটির প্রয়োজন, এমন অনেক কিছু বিষয় জানার থাকে, আর সেগুলো আমরা জানবো। আর নিশ্চয়ই জানবো। যদি আমরা সঠিকভাবে না জানতে পারি কি করে ভালো হবে। চলুন এরকম কয়েকটা বিষয় আমরা জানি। তো প্রথমত আপনাকে বলি যে, যেমন ধরুন এই থাইল্যান্ডের গন্ধরাজ ফুলের গাছ, তো ওই থাইল্যান্ডের গন্ধরাজ ফুলের গাছটি বা আপনার একটা মিনি টগর বা বুদ্ধ টগরের গাছ, দেখুন এই মিনি টগর বা বুদ্ধ টগর এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়। আর এই প্রচুর পরিমাণে ফুলের জন্য এই গাছটিতে আমরা কিরকম টবে ঠিক নির্বাচন করবো। দেখুন, আবার এই গাছটি থাইল্যান্ডের গন্ধরাজ, এটা খুব বড় সড়ো গাছ হয়ে যায়। কখন হয় থাইল্যান্ডের গন্ধরাজ মানে ফুলগুলো বড় বড় একদম সিঙ্গেল। তো এটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে, আর দীর্ঘদিন ধরেই আমি এগুলো কিন্তু বহু কাস্টমারকে দিয়েছি বা বহু বন্ধুদেরকে আমি দিয়েছি। তা প্রশ্ন হচ্ছে, এই দুটো গাছ বা আবার এই একটা গাছ দেখুন, টিকোমা গৌরীচরণ। তা আপনার বাড়িতে যেরকম গাছ আছে আপনি পরিচর্যা ঠিক সেরকমই করবেন, যেমন টিকোমা গৌরীচরণ লাগান। তাহলে আমরা এই কয়েকটা গাছ বুঝে নেব আর কি। যেমন এটা হচ্ছে কদম ফুল, হাইব্রিড কদম সেটা। আর এটা হচ্ছে আলামুন্ডা, একদম আলামুন্ডা যে বড় হলুদ হয় না, এই হলুদ লাল লালও রয়েছে। এটা আমি আজকে আমার দোকানের ভিডিও করছি আর কি, দোকানে বসে আপনাদেরকে কয়েকটা বিষয় বলার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাদের লন্ঠন জবা আর কি, লন্ঠন হিবিস্কাস। তো মোটামুটি যেমন এটা হচ্ছে বেলি বেলি প্লাস জুনিয়র, একই একই প্রজাতির। এবার দুটো ভাইন প্রজাতির গাছ লতা জাতির বিষয় নিয়ে তুলে ধরবো। যেমন এটা হচ্ছে আলামুন্ডা, আর এটা হচ্ছে ফেম ভাইনের যেটাকে আপনার ক্যাশ ক্লো আর কি, ক্যাশ ক্লো, ফেম ভাইন। তারপরে আপনার বিগনোনিয়া ভ্যানেস্তারা, বিগনোনিয়া পার্পুরিয়া ইত্যাদি ইত্যাদি। এখন ভ্যানেস্তারা তো বহু প্রজাতি রয়েছে, আর সেই রকমই লতানো প্রজাতির কটা গাছ। এবারে আসি কয়েকটি বুশি ধরনের গাছ, যারা ছোট ছোট গাছ হয়, ছোট গাছের খোলায় যাদের বৃদ্ধি খুব কম হয়। তাহলে এদের প্রতিটি পয়েন্ট কিন্তু বলবো, প্রথমত বিষয়গুলো পরিচয় করাচ্ছি। যেমন ধরুন এই প্রজাতির গাছ, আর এদের কেমন পরিচর্যা করবো, ছোট ছোট মিনি রঙ্গন যেটাকে বলা হয়, এক্সোরা প্ল্যান্ট। আবার এরকম যদি দেখতে চাই তাহলে তো বলতে পারি এই 10 টাকা জেড প্ল্যান্টের চারা। দেখুন এই 10 টাকা জেড প্ল্যান্ট, আর এই কফিয়া হচ্ছে 10 টাকা কফিয়া প্ল্যান্ট। আবার এসে যাই একটা বীজের অ্যাডিটাম গাছের পরিচর্যা। তাহলে এই যে গাছগুলো বললাম, এরা এক একজন এক এক রকম পরিচর্যা চাইছে, আর এদের মাটি কেমন চাইছে। আর এদের মাটির জন্যই আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে 30% বালি মেখে গাছ রোপণ করুন, আর ছোট ছোট টবে প্রথমত দিন। এই কারণে আপনাকে আমি বলেছি যে 30% বালি মেখে আপনি করুন। তার কারণ হচ্ছে আপনি বাকিটা কিন্তু বুঝে উঠতে পারবেন না। ধরুন আপনার বাড়িতে 30টি গাছ আছে, তারা কিন্তু 30 রকম চেয়েছে, আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না। সেই জন্য আপনি যে কোনো প্রথমত 12 মাসি ফুলের গাছ রোপণ করবেন। যেমন এটা ধরুন ডেজি প্ল্যান্ট, একদম মর্নিং গ্লোরি মানে আইক্রোমিয়া প্রজাতির গাছ। আবার ঠিক যদি ধরি আমরা একালেপা, মানে একালেপা, তারপরে আপেল ফাইকাস, এই এই যে বহু প্রজাতির যে এই ধরনের পাতার গাছ, যেমন আপনার ধরুন এই গাছটির নাম হচ্ছে ইরান ফিমা। তা ইরান ফিমা, একালেপা, উত্তরজুই, উত্তর টগর, যেমন উর্মিলা, চালতা ফুলের মতো। আর এটা হচ্ছে মিনি কাগজ। এবারে আসি এদের মধ্যে ভুসি কোনটা। ফার্স্ট ভুসি বিষয়টা নিয়ে বলি, ছোট ছোট গাছের মধ্যে যারা হয় আর কি, ড্রপ প্রজাতি। তাহলে এই ড্রপ প্রজাতি গাছের মধ্যে আমরা পাচ্ছি তাদেরকে যে অ্যাডেনিয়াম, তারপরে হচ্ছে আপনার জেট প্ল্যান্ট, আর পাচ্ছি
মিনি রঙ্গন বা মিনি আলাপন। যারা ড্রপ প্রজাতির গাছ হয় এবং ছোট্টর উপরে হয়, তাদেরকে প্রথম অবস্থাতে একেবারেই বড় হবে না। আর যদি দেন তাহলে হাবুডুবু খাবে গাছ প্রথমে। তাহলে যাদের এরকম ছোট ছোট প্রজাতির গাছ, যেমন টেবিল কামিনী, টেবিল কামিনী ওদিকে রয়েছে, টেবিল কামিনী গাছ দেখাচ্ছি। টেবিল কামিনী গাছ যদি আপনি করেন তাহলে এদেরকে ফার্স্ট টাইম বড় হবে নয়। তাহলে যারা আপনারা এটা বুঝেছেন যে সকল গাছগুলো ড্রপ প্রজাতির হয় তাদেরকে প্রথম অবস্থাতে বড় হবে একদমই নয়। কারণ আছে যে প্রথম অবস্থাতে যদি আপনি দেন তাদের উচ্চতা তো এক উপরে যাবে না, এবং এদেরকে সম্পূর্ণ কম্প্যাক্ট মাটিতে নয়। ঠিক আমার কথা মানে বুঝছেন তো? যে কম্প্যাক্ট মাটি মানে শুধুই মাটি দিয়ে গাছ বসিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে আমরা কি করছি, অ্যাডেনিয়ামের ক্ষেত্রে করছি কি, আপনার কেউ এর উপরে আপনার সিন্ডারের উপর বসাচ্ছি, কেউ বালি মেখে করছি, কেউ নুড়ি মেখে করছি ইত্যাদি বিষয়, বা কেউ নারকেলের চিপ চিপ কেটে করছি। অ্যাডেনিয়াম যে প্রসেস তার মতো কিন্তু করে ওঠে। দেখুন, মূল উদ্দেশ্যটা একটাই থাকতে হবে যে আপনি যাই করুন না কেন এইগুলো করার মানে হচ্ছে কম্প্যাক্ট নয়, মাটিটা কম্প্যাক্ট নয়। আর কম্প্যাক্ট নয় মানে কম্প্যাক্ট হলে কি হবে, তাহলে গাছে অতিরিক্ত পরিমাণে জল ধারণ করবে, আর জল ধারণ করলে কিন্তু এর সমস্যা বোধ করবে। আর সেই জন্য কিন্তু আমরা এদেরকে একটু হালকা মাটি করবো। তাহলে হালকা মাটি করতে গিয়ে আমরা দেখেছি যে ভার্মি কম্পোস্ট কোকোপিট মেখে গাছ করেছি, কিন্তু এরা যেমন ড্রপ প্রজাতির এবং তেমন কিন্তু গুচ্ছ শেকড়, মানে প্রচুর পরিমাণে ঝুড়ো শেকড়। আর যদি আপনি প্লেন মাটির মধ্যে এইটা রোপণ করে থাকেন তাহলে কি হবে, গাছের ফুলের পরিমাণ একদম জিরো, এবং গাছে কিন্তু লম্বাটে লম্বাটে ডাল বেরোনো শুরু করে। তাহলে এদেরকে আমরা কিন্তু যদি ভার্মি কম্পোস্ট কোকোপিট মাটি মেখে করি তাহলে কিন্তু এদের 1 বছর 6 মাস এরকম ছাড়া কিন্তু আমরা আবার নতুন ভাবে সাইড থেকে ফেলে দিয়ে পুনরায় প্রতিস্থাপন করবো, আর সেক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকবে। দেখুন, এই প্রথম বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, আর জানলেই কিন্তু ভালো গাছ হবে। এই কথাটা আমি অনেকবার বলেছি যে জানলেই গাছ হবে, তো সেই জানাটা খুব জরুরি। তাহলে আমরা বুঝেছি যারা ড্রপ প্রজাতির গাছ তাদেরকে এগুলো করতে হবে। এবারে আসি যারা প্রচুর পরিমাণে ফুল হয়, তা প্রচুর পরিমাণে ফুল হয় কোন কোন গাছ, যেটা হচ্ছে অনবরত ফুল। তা আমি সব গাছ দেখানো সম্ভব না হলেও বেশ কয়েকটি গাছের নাম বলছি, আপনারা বুঝে নেবেন। যেমন ধরুন পেন্টাস ফ্লাওয়ার, পেন্টাস ফ্লাওয়ার, বুদ্ধ টগর, কুন্দ ফ্লাওয়ার, আর হচ্ছে টিকোমা গৌরীশ্বরী হাইব্রিডটা, ক্রপ ভ্যারাইটিটা। দেখুন, এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, আর প্রচুর পরিমাণে যাদের ফুল হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সুপার ফসফেট পটাশটা দূরে রাখতে হবে। তাহলে বাকি বিষয়গুলো আপনারা কিন্তু একত্রে রাখবেন, মানে একই রকম রাখবেন, ছোট টবেই লাগাবেন, বালি মাটি মেকিং করবেন। আর যদি ভার্মি কম্পোস্ট লিখে রাখেন তাহলে একটা নির্দিষ্ট সময়ের সাথে ফেলে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝেছেন আমি বলতে চাইলাম কি, যে যাদের প্রচুর পরিমাণে ফুল হয় তাদের ক্ষেত্রে বেশি বেশি সুপার ফসফেট পটাশ হয়। পরবর্তী অবস্থায় আমরা যেটা দেখছি আর কি, যেমন পেন্ট্রাস, যেমন দেখছি টিকোমা গৌরীশ্বরী, আর যেমন হচ্ছে কুন্দ, আর হচ্ছে আপনার এই বুদ্ধ টগর। তো দেখুন, আমি সব জানি এ নয়, আপনি আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন। আমার কর্তব্য যে বন্ধুদের ভালো হোক আর সেই সকল বিষয়গুলো তুলে ধরছি। যদি আপনি এরকম করেন আপনার ভালো হবে। তো আপনি একটা ট্রাই করে দেখতেই পারেন আমি ঠিক কেমন বললাম। আর আপনার ভালো লাগলে বা ভালো পরিচয় হলে বা আপনি গাছের উপকার পেলে তো নিশ্চয়ই করবেন। তো সেটাই, যে তাহলে যাদের প্রচুর পরিমাণে ফুল হয় তাদেরকে বেশি বেশি করে সুপার ফসফেট, পটাশ, ভার্মি কম্পোস্ট, কোকোপিট নয়। যদি অতিরিক্ত পরিমাণে এগুলো হতে থাকে আর তখন থেকে কিন্তু রোগটা শুরু হয়েছে। নাম্বার 1, যেমন পেন্টাস ফ্লাওয়ার, যদি অতিরিক্ত কম্পোজের পরিমাণ থাকে, যেমন ত্রিকুল চায়না, ত্রিকুল চায়না, ত্রিকুল চায়না, ত্রিকুল চায়না কোথায় রাখলাম, চায়না, ত্রিকুল চায়না, ত্রিকুল চায়না, যা ত্রিকুল চায়নাটা দেখছি এত গাছের মধ্যে বুঝে পাচ্ছি না, এখানে প্রায় 250 থেকে 300 প্রজাতির গাছ রয়েছে। তো যাই হোক, ত্রিকুল চায়নার গাছ আপনারা বোঝেন, চেষ্টা করছি দেখানো কোথায় দেখেছি। ত্রিকুল চায়না, ত্রিকুল চায়না, ত্রিকুল চায়না,
হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। যাই হোক, যেমন ক্যালিমান্ডা শিশু মানে ওই একই প্রজাতি। এই গাছগুলো হঠাৎই হঠাৎ আপনাদের মারা যায়। মারা যায় মানে ধরুন এই গাছগুলো আপনারা রোপণ করছেন, বেশ প্রথম অবস্থাতে ভালো হচ্ছে, তাহলে এরা কাদের মধ্যে পড়ছে? যারা প্রচুর পরিমাণে ফুল হয়, ফুলের গন্ধই নেই। তাহলে সেটা আপনার চিকু চায়না হতে পারে, আপনার কুন্দ ফুল হতে পারে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর এদেরকে যদি আবার খুব বড় টবে দিয়ে রোপণ করে দেওয়া হয়, তাহলে এরা কিন্তু ফুলের চিন্তাটা ভুলে যায়। অর্থাৎ এদেরকেও কিন্তু আপনাকে ছোট টবে প্রথমত রোপণ করতে হবে। আর প্রচুর পরিমাণে ফুল যারা যারা দেয়, তাদেরকে ফুল আসানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। আর তাদেরকে কেবলমাত্র ছোট টবে দিলেই কিন্তু ওই ব্যবস্থাটা করে দেয়। অর্থাৎ যদি আপনারা চিকু চায়না, তারপর পেন গ্লাস, কুন্দ, এইগুলো যারা প্রচুর পরিমাণে ফুল হয়, ছোট্ট ছোট্ট গাছে 12টা মাস আপনাকে ফুল দিতে থাকে ছোট্ট গাছের উপরে, যেগুলো বড় গাছ নয়, মানে মাঝারি সাইজের গাছ হয়, তাদের ক্ষেত্রে বলবো তখন ওই মাটির সঙ্গে অনেক কিছু মেখে না। আর তাহলে কিন্তু আপনি সব সময়ের জন্য আপনার গাছকে ভালো রাখতে পারবেন, একদম গ্যারেন্টি। কারণ এটা দেখুন আমাদের হাতে কলমে শেখা, আমি আপনাকে বলছি। আর যখনই আপনি এই মধ্য দিয়ে অনেক কিছু, যেমন চিকু চায়নার গাছ অনেকে বাঁচাতেই পারে না, তো তো যারা বাঁচাতে পারে না তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রচুর পরিমাণে ফুল হয়, তাদের জন্য প্রচুর পরিমাণে ফুলের ব্যবস্থাটা নেওয়ার দরকার। যখনই আপনি অতিরিক্ত মাটি হালকা করে ফেলবেন না, আর সেই হালকা করার ফলে কি হবে? গুচ্ছ শেকড় তো, আর গুচ্ছ শেকড় মানে অতিরিক্ত ভাবে শেকড় জ্যান্ত হবেই। এবং কোকোপিট ভার্মিকম্পোস্ট যখন ভেতরে খারাপ হতে থাকবে, একটা সময় আছে কোকোপিট ভার্মিকম্পোস্ট বিশাল কাজের জিনিস, আর সেটাকে আমরা ব্যবহার না জানি কিন্তু তাদেরকে ভুল বলি। তো সেই জন্য এই ভার্মিকম্পোস্ট, কোকোপিট, এদেরকে ভালোভাবে কাজে লাগান, আর আপনার খুব কাজে লাগবে। আর এদেরকে মেখে না, এদেরকে আমরা আবার 6 মাস পরে টব থেকে খুলে আবার নতুন ভাবে রোপণ করো, অনেক ঝামেলার ব্যাপার আছে। আপনি পারলে করুন, আর যদি না পারেন তাহলে কিন্তু 30% বালি, 30% বালি আর 70% মাটি মেখে করুন। সবসময় জেনে রাখবেন, শুধু পড়ে থাকা মাটি নয়, অনেক দিন থেকে পড়ে থাকা মাটি চলুন। পড়ে থাকা মাটি মানে যেমন ভিত খোঁড়া মাটি নয়। ভিত খোঁড়া মাটি মানে একজন কাকু একটু আগে গাছ দিতে এসেছিল। এই গরমের মধ্যেও আপনাদের গাছকে ভালো রাখতে হবে, এটা সবসময় জানতে হবে। ভিত খোঁড়া মাটি যখন আপনি নিচ্ছেন, আর সেই ভিত খোঁড়া মাটি এখনো ঠিকভাবে প্রস্তুত নয়, যারা সূর্যলোক পায় না, তাহলে সূর্যলোক পাবে এরকম জায়গাকার মাটি দিতে হবে, রাস্তাঘাটের মাটি ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমার পুরানো সব বলা রয়েছে। তাহলে এই সকল মাটিকে আমরা এক জায়গায় জড়ো করে নেবো। কোনটা না, যেটা হচ্ছে আমাদের ব্যবহৃত মাটি, ধরুন আমাদের রবি ফসলের মাটি, বাগানের ইত্যাদি ইত্যাদি মাটি, বা রাস্তাঘাটের উপর দিয়ে হাঁটছি, এই টোটাল মাটি কিন্তু 3 ফুট পর্যন্ত খুব ভালো মাটি। আর এই মাটি কিন্তু আমরা নেব, আর এই মাটির সাথে কিন্তু যত গাছ রয়েছে এই ধরনের আমরা কিন্তু এই মাটিকে ব্যবহার করি। যদি এরকম আমাদের না থাকে, ধরুন আপনার কাছের লোক আপনাকে মাটি দিয়ে গেছে, বা আপনি ভিত করা বাড়িতে আপনার কোনো সাবমার্সিবল বসুন, বা যে কোনো ভাবে মাটিটা আপনি পেয়েছেন, সেই মাটিকে আপনি কি করছেন? সেই মাটিকে নিজে শুকনো করে গাছ লাগিয়ে, তাহলে কিন্তু হবে না। বা আপনার অনেকদিন থেকে পড়ে আছে মাটি, আগে গাছ ছিল সেই মাটিগুলো পড়ে রয়েছে, তাহলে এই সব মাটিকে আপনাকে আবার প্রস্তুত করতে হবে। দেখুন, আমরা প্রস্তুত করতে হবে মানে অনেকে জানি যে মাটির সঙ্গে খাদ্য টাদ্য মেখে মাটিকে তৈরি করে ফেলেন, না, মাটির তৈরি পদ্ধতি এটা নয়। মাটি তৈরি করার পদ্ধতি হচ্ছে, আপনার পুরানো টবের মাটি পড়ে রয়েছে, বা আপনি ভিত খোঁড়া মাটি নিয়েছেন, বা আপনাকে কেউ মাটি এনে দিয়েছে, আমি ঠিক বুঝে উঠতে পারেন না, সেইগুলোকে একটা জায়গায় জড়ো করে তাকে ভালো করে জল দিয়ে পচান। তো এই 1 মাস 1.5 মাস করে আপনি ফেলে রেখে দিন, এই মাটির মতো বারে বারে জল দিন, তাহলে কি হবে? মাটির মধ্যে যে সমস্যা করছে সেটা কিন্তু মিটে যাবে। যদি আপনার ভার্মি কম্পোস্ট, বালি ইত্যাদি মাটির মধ্যে থেকে থাকে, সেটা কিন্তু ডিকম্পোজ অটোমেটিকই হয়ে যাবে। তাহলে এর আগে আপনি একটা গাছ রোপণ করেছিলেন, সিজন ধরুন ডালিয়া ফুলের গাছ বা পিটুনিয়া ফুলের গাছ, সেই যে মাটি, সেই মাটিটা গাছটা হয়ে যাওয়ার পরে সেই যে কম্পোস্ট সেটা কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে আপনাকে সম্পূর্ণ মাটিতে রূপায়িত করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আবার আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করুন, ঠিক আছে, কিন্তু ওই পুরানো ভার্মিটা যখন আপনি দিচ্ছেন, আর তখনই হচ্ছে এই সমস্যাটা। তাহলে এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এদেরকে আপনাকে পুনরায় কিন্তু ডিকম্পোজ করে মাটিতে রূপায়িত করতে হবে। তাহলে এদেরকে ভালো করতে গেলে সর্বপ্রথম শুকনো করে নয়, এক জায়গায় জড়ো করে রাখা। আর ভিত খোঁড়া মাটিটা যেটা নিলেন সেটা কি করলেন না, সেটা যে সূর্যলোক পায়নি, মাটি এখনো সেভাবে তৈরি হয়নি, তাহলে রৌদ্র জল খেতে হবে। একদম খোলা আকাশের নিচে বা ছাদের উপরে আপনি একটা পলিথিন পেতে রেখেছেন, আর তার উপরে জলপত্র এটা ওটা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছেন। 1 মাস 1.5 মাস পরে
দেখবেন মাটির মধ্যে এমনি আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে, এটা সিস্টেম। আর এই সিস্টেমকে তো এলোমেলো করা যাবে না। এটা আমার ক্ষেত্রে কেন সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর আমরা যারা জানি না তারা কিন্তু জানবো। আমি কখনোই নিজেকে নিজের মতো করে কিন্তু ভাবি না যে আমি বোধহয় ঠিক বলছি আর সবাই যা করছে বা সবাই যা বলছে সব ভুল বলছে, না। দেখুন, আপনি যেটা জানছেন না সেটা জেনে নিন। আমি তো আপনাকে যেটা হয় সেটাই কিন্তু বলার চেষ্টা করছি। এবারে আপনি ট্রাই করে দেখুন, একটা পরীক্ষা করে দেখুন যে আমি এতে উপকৃত হয়েছি, তাহলে কিন্তু আপনারা সেটাই করবেন। ধরুন, আমরা অনেক সময় গাছের ক্ষেত্রে বুঝে উঠতে পারি না যে গাছের গোড়ায় জল দিচ্ছি, গাছ এমনি চুপচাপ বসে রয়েছে, আর কি করবো। এটা আমি আপনাদেরকে বলেছি, কিন্তু এই গরমের সময় প্রবলেম না হলেও অন্যান্য সময় যেটা হয়ে থাকে আমরা অনায়াসে সেটাকে কিন্তু দূর করে দিতে পারি। সেটা কি বলেছিলাম, যে মাটির মতো যখন দেখবেন সবুজ সবুজ ভাব, গাছের বৃদ্ধি কমে যাওয়া, সেক্ষেত্রে আপনাকে বলেছিলাম পাতা লাল হয়ে চুপ করে বসে থাকা, পাতা হলুদ হয়ে হয়ে নিচ থেকে পড়ে যাওয়া, তখনই কিন্তু আপনাকে কিন্তু আমি বলেছিলাম যে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে গাছের গোড়াটা দিয়ে দিন। তা দিয়ে দেওয়ার পরে দেখবেন নিচের গুঁড়ো গুঁড়ো পাতা কিছু হলুদ হয়ে পড়ে যাবে। আর গোটাগুলো পিঞ্চ করে দিন। দেওয়ার পরে দেখবেন গাছ আপনার খুব সহজে, মানে বেশি কিছু পথে না গিয়ে এই পয়েন্ট যদি আপনি পালন করেন আর কি, মানে 2-1 টাকা খরচ করে যদি এটা আপনি করেন, তাহলে আপনার গাছকে অনায়াসে আপনি ঠিক করে নিতে পারেন। যাই, যে প্রসঙ্গে আসি, তাহলে আমরা এই সকল গাছের ক্ষেত্রে যারা বেশি ফুল হয় এদের ক্ষেত্রে করবোটা কি, এদের ক্ষেত্রে করব ছোট টবে দেবো, বালি মাটি মাখবো, আর প্লেন ভাবে কিন্তু গাছ করবো। আর এদের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা বেশি দেবো না, কারণ এরা এমনি বেশি ফুল। সুপার ফসফেট পটাশ যদি আমরা দিয়ে থাকি তাহলে আরো অতিরিক্ত পরিমাণে ফুল হওয়ার চিন্তা করবে, আর তখনই কিন্তু গাছ আপনার দেখলে খারাপ হতে থাকবে। সেই জন্য এরা প্রচুর পরিমাণে এমনিই ফুল। আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে যে গাছটা সারা বছর নিজের থেকেই কম বেশি আপনাকে ফুল দিয়ে যাচ্ছে 365 দিন, কোনোদিনই বন্ধ নেই। আর সেই গাছের কিন্তু আপনি এটা করবেন, তাহলে আপনার সেই গাছের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশ লাগবে না। আপনি বলছেন যে আমার একটা সময় প্রচুর ফুল হতো, এখন দেখছি যে হঠাৎই গাছে ফুল নেই, তার মানে কি বলেন তো, আপনি অনেকদিন কাটিং করেননি। মানে আপনার বলাতেই কিন্তু আমি উত্তর পেয়ে যাচ্ছি। দেখুন, আমি দূর থেকে বলছি, আপনি মিলিয়ে দেখুন না, যে আপনার একটা গাছে বেশ ফুল হচ্ছিল একটা সময়, লম্বা লম্বা ডাল বেরিয়ে গেছে, আর আপনি সেটাকে কাটিংই করেননি। সবসময় এইরকম যারা বেশি ফুল হয় আর তারা খুব কাটিং পছন্দ করে, যেমন রোজ প্ল্যান্ট, গোলাপ গাছ, যেমন হিবিস্কাস প্ল্যান্ট, এদেরকে আপনাকে জানতে হবে যে প্রচুর পরিমাণে ফুল হয় মানে কাটিংটি মাস্ট। কাটিং মানে ফাইনালি কাটিং আপনি বছরে একটা বারই করুন, সেটা করছেন যে বসন্তকালে মার্চ এপ্রিলে এটা করছেন, কিন্তু 12টা মাস যখন ফুল শেষ হয়ে যাবে জাস্ট ডোগাটা ধরবেন, চেঞ্জ করে দেবেন, বাস পারফেক্ট। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এবারে আসি যারা প্রচুর পরিমাণে বৃদ্ধিশীল গাছ, বৃদ্ধিশীল গাছ তারা কেমন, তাদেরকে কোনগুলোকে আমি ঠিক করেছি। যেমন আপনাদেরকে বললাম, এটা আমাদের এখানে কুড়িমিলা নামে চলছে। যেমন ধরুন, এটা ম্যাঙ্গো ফাইগাস, এদের বিজ্ঞানসম্মত আরো কিছু নাম আছে থাকতে পারে, যেমন কুমিলিয়া প্ল্যান্ট, যেটাকে নাগ চম্পা বলছে। যেমন আলামুন্ডা বিগ সাইজের যে গাছ, যেমন ধরুন এটা। আর এরাও কিন্তু 12 মাসে আপনাকে কম বেশি ফুল দেয়, কিন্তু মাঝে মাঝে রেস্ট নেয়। যেমন ধরুন এই আপনার গন্ধরাজ প্ল্যান্ট। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে এরা প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু অনেকটা সময় নেয়। তাহলে প্রচুর পরিমাণে ফুল হয়। আলামুন্ডার বিভিন্ন প্রজাতি রয়েছে। আলামুন্ডার একটা বড় বড় চমচম ইয়েলো কালারের ফুল হয়, ব্রাউন কালারের হয়, তারপরে আপনার ডিপ বেগুনি টাইপের হয়, গ্রিনিশ ইয়েলো হয়, এগুলো অরেঞ্জের উপরে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু এদের প্রজাতির মধ্যেও একটা ড্রপ প্রজাতি হয়, একটা নয় দুটো প্রজাতি হয়, যেটাকে বলা হচ্ছে আলামুন্ডা ক্যাসাটিকা। সে গাছটা দেখছি না, আলামুন্ডা ক্যাসাটিকা, আলামুন্ডা যাক, আলামুন্ডা ক্যাসাটিকার মানে হচ্ছে যে ফুলটা হচ্ছে রিং হয়ে হয়, মানে আলামুন্ডা ফুল সাইডে রিং হয়ে হয়। আর একটা দেখেছেন যে হালকা পিঙ্কের সাথে ব্লু ব্লু মনে হয়, কিন্তু ব্লু নয়, সেটা হচ্ছে এটা ড্রপ প্রজাতির আর কি। আর যেগুলো বড় বড় ফুল হয়, চমচম টাইপের ফুল হয়, তার মধ্যে আমরা 4-5টা ভ্যারাইটি পাচ্ছি। যেমন এই ডিপ অরেঞ্জ পাচ্ছি বা ডিপ ইয়েলো পাচ্ছি, যারা কিন্তু
শিকশিকে লম্বা, স্যাটাস করে দেখবেন গাছ রোপণ করলে কতটা লম্বা হয়ে গেছে কদিনের মধ্যে। তারা কিন্তু খুব ডাল শাখা কম করে। আর যেমন এই গাছটা প্রথম অবস্থাতে কিন্তু ফুল নাই, একেবারে আপনার 4 ফুট করে লম্বা হয়ে গেল। তাহলে এদের যাদের ফুল চাই তাদের তো ডাল চাই, তাই না? যাদের ফুল চাই তাদের তো অনেক শাখা চাই, তাই তো? তো যাদের অনেক ফুল চাই আর তাদের কিন্তু অনেক শাখা চাই, আর এদের প্রচন্ড পরিমাণে কিন্তু শাখা কম হয়, মানে অনেক সাইড শাখা কিন্তু খুব কম হয়। আর সেই জন্য এদের ক্ষেত্রে বলবো যে এদেরকে বেশি বড় টবে এদেরকে যদি দিয়ে ফেলেন তাহলে ফুলের দেখা পাচ্ছেন না, ওই লম্বা লম্বা হয়ে যাচ্ছে গাছ, আর তারপরে অনেকদিন পরে আপনার ফুল হচ্ছে। আর এরা কিন্তু খুব ভালো রকম রোগ হয়ে যায়। আর মূল কথা হচ্ছে যারা এরকম, যেমন টিকোমা গৌরীচুরি ফ্লাওয়ার, একটা টিকোমা গৌরীচুরি ফ্লাওয়ার যেটা হচ্ছে হাইব্রিড নয়, ডিসিও ভ্যারাইটি, লম্বা লম্বা গাছ হয়, প্রায় 15-16 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। আর এটা হচ্ছে মাটিতে রোপণ করার জন্য, আর এটাকে আপনি টবে করতে চলেছেন। তাহলে যত বেশি বৃদ্ধিশীল গাছ যারা ফার্স্ট ফার্স্ট বাড়ে, যেমন কাঠগোলাপের গাছ, হ্যাঁ এই হচ্ছে কাঠগোলাপের গাছ, মানে প্লুমেরিয়া প্ল্যান্ট। তা এই কাঠগোলাপের গাছ যারা একদম ফার্স্ট ফার্স্ট বেড়ে ওঠে আর তাদের ফুল নেই, 19 দিন পরে ফুল নেই, আর এদেরকে একটু কষ্ট দিতে হবে। এদেরকে কষ্ট দিলে ফুল বেশি হবে। কষ্ট দিতে হবে মানে এই যে ছোট টবে আপনি দেবেন, ছোট্ট টবে দেবেন, আর ছোট্ট টবের মধ্যে কিন্তু ভালো ফুল হবে। এদের ক্ষেত্রেও কিন্তু আপনি 30% বালি মারবেন। দেখুন এর বেশি বললে হয়তো আপনারা কোন গাছ কি করবেন নিজেরাই ঠিক করে উঠতে পারবেন না। সেজন্য অল পার্মানেন্ট ফ্লাওয়ার 30% বালি মাস্ট। তাহলে 30 ভাগ বালি মেখে এদেরকেও ছোট ছোট টবে, আর এদেরকে যদি আমরা বড় বৃহৎ আকার টবে দিয়ে ফেলি তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হবে, ফুল আপনার ভালো হচ্ছে। আপনার বাড়িতে গাছ আছে, দেখুন তাই হচ্ছে কিনা। তাহলে আমরা এদেরকে ছোট্ট ছোট টবের মধ্যে রোপণ করবো। আর এদেরকে কিন্তু ফুল আসার জন্য মাঝে মধ্যে কিন্তু পটাশ এবং ফসফেটটা ব্যবহার করবে। একটু আগে যেটা বলছিলাম যে ফসফেট পটাশ ব্যবহার করার দরকার নেই, আবার এর ক্ষেত্রে বলবো মাঝে মধ্যে দিবে। তা ধরুন দেবেন মাঝে মধ্যে, মানেটা কি হলো, আমরা ঠিক কখন দেব এটা অনেকে প্রশ্ন করে যে দাদা আমরা ঠিক কখন দেবো বলুন তো, আমার গাছে ফুল নেই, আমার আলহামদুলিল্লাহ গাছে ফুল নেই। তা আমার প্রশ্ন হচ্ছে এটা যে কখন আপনি দেবেন, আপনার গাছ তো আপনাকেই বলছে, তাই না? গাছ ধরা ধরা তরতাজা, একদম ডাল শাখা নেই কিন্তু লম্বা লম্বা, আর লম্বা লম্বা মানে করে কেটে দিতে হবে, অনেক শাখা বেরিয়ে দিতে হবে, আর অনেক শাখা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে সুপার ফসফেট পটাশ দিতে হবে। কোথায়? আপনার বোগেনভেলিয়া প্ল্যান্ট, নিশ্চয় বুঝেছেন। আর বোগেনভেলিয়া প্ল্যান্টেরই মতোই কিন্তু এরাও এইরকম সব টুকটুক করে কেটে দিতে হবে, আর সম্পূর্ণ মাটি নয়। আর অবশ্যই আপনারা একই সিস্টেম যদি এর মধ্যেও ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি মেখে থাকেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় সেটা কিন্তু ফেলতে হবে। আর যদি না ফেলেন ক্ষতিটা আপনি নিজেই নিজে বুঝতে পারবেন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি দিয়ে আপনি রোপণ করেছেন, 1 বছর পরে তার জ্বালা যন্ত্রণাটা নিতে হবে, একটার পর একটা গাছে পাতা হয়ে যাওয়া, এই খুশে খুশে যাওয়া, এগুলো কেউ রুখতে পারবে না। এটা সিস্টেম, গাছের সিস্টেম। তা যাই হোক, যদি করে থাকেন এটা কিন্তু আপনি করার সময় ভালো করলেন, কিন্তু পরবর্তী অবস্থায় যখন ব্যাক করবে গাছ আপনি কিন্তু কিছুই করলেন না। তাহলে আপনি এদের ক্ষেত্রে কি করছেন, তখন বিভিন্ন ধরনের ওষুধপত্র এটা ওটা দিচ্ছেন। দেখুন মূল গোড়াই গন্ডগোল, যার গোড়াই গন্ডগোল থাকবে সেক্ষেত্রে কিছু করা যাবে না, আপনাকে পুনরায় আবার প্রতিস্থাপন করতে হবে। মূল কথা হচ্ছে এদের। তাহলে যারা বেশি বেশি বৃদ্ধিশীল হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে করতে হবে যে তাদেরকে ছোট টবে রোপণ করতে হবে এবং মাঝে মধ্যে তাকে সুপার ফসফেট পটাশটা দিতে হবে। তাহলে আপনি যখন কোনো খাদ্য দিচ্ছেন, এই ধরুন আপনি কিচেন কম্পোস্ট দিচ্ছেন, তারপরে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিটকে পচিয়ে জলটা দিচ্ছেন, দেবেন, চায়ের পাতা দিচ্ছেন, ভাত দিচ্ছেন, যাই খাদ্য দেন না কেন মাঝে মধ্যে যদি গাছের ফুল না থেকে থাকে সুপার ফসফেট পটাশ দিতে হবে। তাহলে কি হবে, সবই কিন্তু সম পরিমাণ। সবসময় মনে রাখবেন কতটা দেব, অনেকেই প্রশ্ন করে, সম পরিমাণে। সবসময় জৈবের ভাগ আপনাকে 6 থাকতে হবে, নাইট্রোজেন পরিমাণে কিন্তু 2 থাকতে হবে, যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয়। তাহলে মাটির মধ্যে সবকিছুই লাগবে। তাহলে যাদের গাছে বৃদ্ধি নেই এবং ফুলও নেই তাদের ক্ষেত্রে বলবো খাদ্য এবং সুপার ফসফেট পটাশ একত্রে দেওয়া। তাহলে 6 রকম জৈব সার, পটাশ, নিম খৈল, সরিষার খৈল, বাদাম খৈল, এটা ওঠা। তো তার সাথে কিন্তু আপনি অবশ্যই সুপার ফসফেট পটাশটা অ্যাড করবেন। দিলে তাহলে কি হবে, আপনার বৃদ্ধি প্লাস ফুল হবে। এবার যাদের কাছে বৃদ্ধি আছে ফুল নেই তাহলে খাদ্যটা তাদের কাট করতে হবে।
তাহলে এই যে খাদ্যগুলো আপনি দিচ্ছেন অফ করে মনে হবে, শুধু সুপার ফসফেট পটাশটা দেবেন। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, সদ্য সদ্য শুকনো খাবার কোনোদিন গাছের গোড়ায় দিতে নেই, আর দিয়ে আবার জল দিতে নেই। এটা আমি অনেকেই করে দেখেছি। যাই হোক, তো আপনি দিয়ে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু গাছের একটা বড় ক্ষতি হয়ে যাবে, আর সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমরা যখন কোনো খাদ্য দেবো, ড্রাই খাদ্য দেবে, শুকনো খৈল দই ইত্যাদি আমরা এখন গাছের গোড়ায় দেবো, দিয়ে কিন্তু জল দেবো না। আর এই খাদ্যগুলোকে আলাদা থেকে আপনি বানিয়ে নেবেন, রিস্ক নেবেন না। একটা পলিথিন পাবেন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, আরো 6 রকম দোকান থেকে খাদ্য কিনে নিয়েছেন, সাথে নিয়েছেন 10, 26, 26 এবং 28, 28 গোমর। তাহলে সবই কিন্তু সমান সমান পরিমাণ, সেটা 6-এর জায়গায় 8, 8-এর জায়গায় 10 রকম হতে পারে, কিন্তু সম পরিমাণ। তাহলে ফুলের জন্য আপনি এতে কি অ্যাড করেছেন? সুপার ফসফেট এবং পটাশ। তাহলে একত্রে আপনি একটা পলিথিন পেতে মেখে জলে ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিলেন, 7 দিন পরে রেখে দিলেন। এখানে আপনার গরমের সময় ড্রাই খাদ্য দেবো না, এই করবো না, এগুলো কিন্তু নেই, কারণ আমি খাদ্যটাকে অনেক আগেই বানিয়ে নিচ্ছি, আলাদা একটা স্থানে তাকে বানিয়ে নিয়ে আবার কিন্তু একদম খাদ্যে রূপায়িত করি, আর সেটা আপনি নিজের মতো করে দেবেন। তবুও বলবো, যখন কোনো দানা খাদ্য দেবেন, মানে ড্রাই খাদ্য দেবেন, ফার্স্ট গাছে সব ভালো করে ডুবিয়ে স্নান করিয়ে জল দেবেন, আর জল দেওয়ার পরে কিন্তু আপনি গাছের গোড়াতে ওই খাদ্যগুলো দেবেন। একটু কম বেশি নয়, সবসময় কম, যে কোনো জিনিস কম বেশি নয়, পরিমাণে কম, বারে বারে, তাহলে গাছ ভালো হওয়া সম্ভব। তো সাইডে দিলেন, দিয়ে মাটিকে এলোমেলো করে দিলেন, 24 ঘন্টা জল বন্ধ করা যাবে। তাহলে এই গরমের সময় আপনি এটা করতে চাইলে কি করবেন? প্রথমত একদম ডুবিয়ে জল দিয়ে দেবেন, একদম জল দেবেন যাতে 2-3 জল না লাগে। আর এই গরমের সময় কোনো গাছে অন্য সময় মতো করে একটু কম জল দেওয়া, একটু ভেবে জল দেওয়া, এটা কিন্তু নয়, একদম ফার্স্ট ক্লাস করে জল দেবেন। এই সময়কার জন্য ছাড় আছে, এখন ফাঙ্গাস ওটা করার ব্যাপার নেই। অর্থাৎ আপনি একদম দেখেছেন আমার গতকালকের ভিডিওতে, গতকাল তার আগের দিনে একদম ডুবিয়ে ডুবিয়ে গাছে জল দেওয়া হচ্ছে, আর গাছ কিন্তু আপনার একদম পারফেক্ট থাকবে। কারণ আপনার অজান্তে তখন গাছের গুটিটি শক্ত হয়ে গেছে, কিন্তু আপনি দেখছেন আপনার টবের মাটিটি ভালো করে ভেজা আছে। তো ভেজা আছে অথচ আপনার গাছ শুকোচ্ছে, মানে ঝিমোচ্ছে। তাহলে কি হচ্ছে বলুন তো? দুটো কারণ হয়ে থাকে। অনেক সময় মাটি পুরানো গাছগুলো কম্প্যাক্ট হয়ে বসে রয়েছে, একটু সাইডে এলোমেলো করে, তারপরে আপনাকে কিন্তু জলের চিন্তাটা করতে হবে। নয়তো বা দেখা গেছে নতুন রোপণ করেছেন, গুটি কম্প্যাক্ট ইটের মতো শক্ত হয়ে যাচ্ছে। আপনি জল দিলেন, যেমন রেগুলার জল দেন, 1 গ্লাস 2 গ্লাস জল দিয়ে দিলেন, কিন্তু আপনি দেখছেন যে আপনি জল দিলাম তারপরেও গাছ ঝিমোচ্ছে, তার মানে এর যে ভেতরে গুড়িটা যাচ্ছে সেটা কিন্তু কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সময় নতুন গাছ রোপণ করে থাকলেও বা পুরানো গাছ থাকলে জল কিন্তু কম হয়। তাহলে মোটামুটি বিষয়টা ক্লিয়ার। আর আমরা যদি তরল খাদ্যও দিই, এখন একটু বাদাম ফেলে দিতে পারি, পচিয়ে দিতে পারি, 3 দিনের মতো ভেজাবেন। সাথে যদি বৃদ্ধি চাই তাহলে কিন্তু আপনি অবশ্যই 10, 26, 26টা 200 গ্রাম দেবেন, কেজিতে 200 গ্রাম সেটা দেবেন। আর যদি বৃদ্ধি হয়েছে আপনার ফুল নেই, তাহলে আপনি সুপার ফসফেট অ্যাড করবেন, বাস এইটুকুই। তাহলে আরেকটা বিষয় জেনে নিই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এবারে আসবো প্রজাতির যত গাছ। আচ্ছা, আরো একদিন এইসব বিষয় নিয়ে বলবো, আজকে মোটামুটি 2-একটা বিষয় নিয়ে বলি, বেশি বলতে গেলে অনেক সময় চলে যাবে। আর ভাইন প্রজাতি যত লতা প্রজাতির গাছ রয়েছে, এদের তাড়াতাড়ি ফুল দেখতে গেলে এদেরকেও কিন্তু আপনাকে টবে বা মাটির মধ্যে রোপণ করছে। তো টবের মধ্যে যদি রোপণ করে থাকেন যে কোনো লতা প্রজাতির গাছ, তা টবের মধ্যে যদি আপনি লতা প্রজাতির গাছ রোপণ করেছেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুল দেখতে পাবেন। আর যদি আপনি মাটিতে রোপণ করে থাকেন, সেটা যেমন লতিয়ে কেউ বুগিন মিলিয়া করে, কিছু বুগিলে লম্বা চড়া করে ওটা গেল হওয়া যেত, কিন্তু সেক্ষেত্রেও আপনার কাছে ফুল নেই। ফুল নেই মানে আপনি বুঝে গেছেন, সম পরিমাণে নেবেন কিন্তু সুপার ফসফেট এবং পটাশটা। ধরুন 100 গ্রাম 100 গ্রাম নিলেন বা 200 গ্রাম 200 গ্রাম নিলেন, পরিমাণটা কিন্তু সমান সমান থাকতে হবে। তাহলে এই ভাইন প্রজাতিদের ক্ষেত্রে যাদের ফুল হচ্ছে বা হচ্ছেই না, তাদের ক্ষেত্রে বলবো যে মাটিতে যদি রোপণ করেন, অবশ্যই মাটির সঙ্গে একটু বালি মাখবেন, দারুণ কাজ হবে। আর তাহলে কিন্তু আপনার ফুলের পরিমাণটাও বৃদ্ধি পাবে। আবার অনেক সময় দেখছেন যে লতা প্রজাতি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এটা অন্য কিছুই নয়, মাঝে মধ্যে তাকে কাটিং করা। আর কাটিং করলে যে কোনো লতা প্রজাতিটা একদম সবসময় ফ্রেশ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। আর এইভাবে কিন্তু আমরা প্রতিটি গাছে। এবারে আসি এই 2-একটা ওষুধের বিষয়, যেগুলো আমরা অনেকে চিন্তায় করি যে গাছে ওষুধ কেমন দেবো আর কিরকমই বা দেবো। যেমন ধরুন আপনার মিলিবাগ একটা সাধারণ পোকা, বুঝতে পারছেন, এটা আমার কঠিন কিছু নয়, যে কোনো ওষুধ দিয়েই এই মিলিবাগকে তাড়ানো যায়, একদম নর্মাল ব্যাপার।
আর সেইগুলোকে কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে আমরা যখন এই মিলিবাগকে তাড়াতে যাব, সহজ উপায়ে কিন্তু আমরা কম দামের মধ্যে আমরা একতারা ওষুধটাকে বেছে নিয়েছি, একতারা, সিতারা, অ্যাডমায়ার ইত্যাদি ইত্যাদি। এবারে আসি বড় পোকা। এই যে এত বারমাসি ফুলের সব গাছ রোপণ করেছেন আপনি আপনার ছাদের মতো, এখানে দেখছেন আপনার কিসে যাচ্ছে, শামুকে খেয়ে যাচ্ছে, দেখছেন কিসের বেড়া পোকায় কেটে দিচ্ছে, দেখছেন কি বিট পোকায় ছিদ্র করে দিচ্ছে। এদেরকে কিন্তু পাওয়ারফুল ওষুধ দিতে হবে, কম দামে পাওয়ারফুল ওষুধ। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের ওষুধগুলো দিতে হবে। আপনি যদি পারেন, একটু কস্টলি ওষুধের মধ্যে পড়ছে আপনার কোকলেম ওষুধ। কোকলেম ওষুধ একটু কস্টলি। আর যদি নর্মাল কোনো ওষুধ দিয়ে তাড়াতে চান, তাহলে আপনাকে কি করতে হচ্ছে না, সেক্ষেত্রে হামলা এগুলো কিন্তু পোড়া ডোজে পরিমাণে বেশি দিয়ে ফেলবেন, গন্ডগোল হবে। দেখুন আমরা লিটার 1 ml এর জায়গায় 3-4 ml করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু খারাপ। তাহলে গেছে 1 ml এর বেশি নয়, সবসময় মনে রাখবেন পরিমাণ কম থাকবে, ক্ষতি নেই। কিন্তু আপনি জানেন না পরিমাণ কম দিন, আমি 1 ml বলছি, তার থেকে আপনি কম দিন, তার থেকে বেশি করবার চেষ্টা করবেন। তাহলে একদম মেপে 1 লিটার জল নেবেন, আর 1 ml এর বেশি যে কোনো কীটনাশক ওষুধ নয়। কি দিচ্ছেন, আমলা দিচ্ছেন, অস্তার দিচ্ছেন, মেটাসিন দিচ্ছেন, সব ওষুধই দেওয়া যাবে। দেওয়া যাবে না নয়, এর কারণ আছে, আপনাকে দিতেই হবে, না দিলে এই পোকা আপনি দাঁড়াতে পারবেন না। এই বড় বড় পোকায় এই ওষুধ দিচ্ছেন, কাজ হচ্ছে, আবার দেখছেন তারপর দিন আবার একই জিনিস হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই বড় পোকাগুলোকে আপনাকে দূর করতে হবে। তাহলে কি হচ্ছে, এই বড় পোকার জন্য এমন কীটনাশক ওষুধ আপনি দোকানে কি করবেন। এবার বাজেটটা আপনার, আপনি কিরকম ধরনের ওষুধ নেবেন। ওষুধের এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো অনেক কস্টলি, অনেক দামি, আপনার অনেক গাছ রয়েছে, তাহলে আপনি একটা দামি স্ট্যান্ডার্ড কোম্পানি নিয়ে নিন। যে কোনো কোম্পানি নিয়ে নিন, আমি কোনো কোম্পানি সাজেস্ট করছি না। তো আপনি যে কোম্পানির আপনার ভালো লাগে একটা দামি কোম্পানি নিন, বলুন দোকানে গিয়ে কীটনাশক ওষুধ দিন। সেই কীটনাশক ওষুধ আপনি লিটারে 1 ml দিন, এবং তার সাথে একটা স্টিকার, আঠা জাতীয় কিছু দোকানে গিয়ে বলবেন দেব। তা আমরা আপনাকে আবার অনেক শ্যাম্পু দিয়ে ইত্যাদি ব্যাপার দিতে পারি, কিন্তু আপনি 2-5 টাকা নেবে, একটা স্টিকার নামে একটা আঠা পাওয়া যায়, আপনি নিতে নিয়ে নেবেন। তাহলে লিটার 1 ml করে দেবেন। আর এটা কিন্তু দিনের আলোতে নয়। দেখুন এই জোড়া পোকাগুলো সব রাত্রে বেরোয়, যেটা কিন্তু আপনার গাছের পাতা চুরি করে নিয়ে চলে যায়। আর এদেরকে ঠিক সন্ধ্যের পরে দিতে হবে, আর দিলে একদম পারফেক্ট কাজ হয়ে যাবে। আর যখন কোনো মাইট পোকার ওষুধ দেবেন এই গ্রীষ্মকালের জন্য, সবসময় মনে রাখবেন লিটারে 1 ml তো দিচ্ছেন। এবং এই অতিরিক্ত গরমের সময়টা, ধরুন এখন কত ডিগ্রি তাপমাত্রা ওদিকে আমি জানি না, তবে আমাদের এখানে প্রচন্ড গরম। আর এই গরমে আপনি এই রৌদ্রের সময় দিচ্ছেন, পাওয়ার করে ওষুধ গাছের উপরে দিচ্ছেন, সেটা খারাপ। ঠিক 3-3.5 বাজবে, তার উপরে কিন্তু আপনি যে কোনো মিলিবাগের ওষুধ দিতে পারেন, অসুবিধা নেই, বা কোনো মাইট পোকার ওষুধ দিতে পারেন। এখন সকালে ওষুধ দেওয়াটা নয়, কারণ রৌদ্রের পরিমাণটা অনেক বেশি আছে। আর বড় পোকার জন্য হলে তাহলে কি হচ্ছে, আপনাকে রাত্রে ওষুধটা দিতে হচ্ছে, তাহলে পারফেক্ট কাজ হবে। আর এই সময়টার জন্য আর একটা বলি, যে যখন আপনারা রাত্রে এই ওষুধটা দিচ্ছেন, সকালে কিন্তু আবার গাছকে স্নান করে দেবেন, অসুবিধা নেই। 2 ঘন্টা সময় লাগে যে কোনো গাছে ওষুধটা দেওয়ার পর, তার কাজ নিতে 2 ঘন্টা সময় লাগে। গাছে আপনি একটা ওষুধ দিলেন, আর সেই ওষুধটার পাতাটা শুকনো হতে 1 ঘন্টা 2 সময় নেওয়া, তারপরে কিন্তু আপনার গাছের পাতার উপরে জল দেন, এ করেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলি, যখন আপনি গাছের গোড়াতে ওষুধ দিতে চলেছেন, সে সময়ের জন্য গাছের গোড়া একদম ভরপুর জল থাকতে হবে, এটা থাকতে হবে। নাহলে কিন্তু এই ওষুধের এতে আবার গাছের না মাথা ঘুরে যায়, বুঝতে পারছেন, মানুষের মতো। অর্থাৎ গাছকে স্নান করে ডুবিয়ে আগে জল দেবেন, তারপরে আপনি ওষুধ দেওয়ার চিন্তা করবেন। সেটা সকালে দিন, না 3টের পরে দিন, আর রাত্রেই দিন। আর সকালটা টাইমে যদি দিতে হয়, সেটা শীতের সময়টা, এই গরমের সময়টা কিন্তু না। দেখবেন আপনার গাছ কিন্তু খুব ভালো হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কঠিন কঠিন রোগগুলোকে ঠিক দূরে করতে পারি না। আমরা সবসময় জানবো যে কোনো, যেমন বেলি ফুলের গাছ, বেলি ফুলের গাছে যেমন শুট আর স্টারফিন, এই দুটো ওষুধ কিন্তু অল্টারনেট করে দিলে দারুণ কাজ হয়, বালি পোকার জন্য দারুণ কাজ হয়, দিয়ে দেখতে পারেন। আর তাহলে আপনাদের টুকটাক গাছ থাকলে সোনাটা, কাকা ইত্যাদি ওষুধগুলো দেন, এগুলোও চলবে। যাই হোক, এই সকল ওষুধগুলোকে আপনারা দেবেন, কিন্তু ফুল শেষে যদি ঢোকার চেঞ্জ করেন, তাহলে নতুন শাখা বেরোবে আর ফুল বেরোবে, আর দারুণ ভালো হবে। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন, এভাবে সময় দেবেন। চেষ্টা করবো বন্ধুরা। আরো অনেক কিছু বিষয় রয়ে গেল, যেমন আপনাদেরকে হ্যাঙ্গিং বিষয়ে একটু বলার ছিল, আরো অন্যান্য দিন বলবো। তাহলে আজ এই পর্যন্তই। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বলবেন। আবার আসছে আগামীকাল। নমস্কার। ভাই ফোন নাম্বারটাই তো বললাম না, ফোন নাম্বারে জানবেন কি করে আপনি? ফোন নাম্বারটা জেনে নিন তো।
9609456194। এই নাম্বারে যদি আপনি কল করেন, একটু রাত্রেই কথা বলবেন, তাহলে আপনাকে আর একটু বেশি করে বুঝিয়ে দেওয়া যাবে। আর যদি গাছের কোনো সমস্যা বোধ করেন, সেটা কিন্তু গাছের পিকচার তুলে আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর আমাকে কিন্তু ফোন করবেন। ধন্যবাদ।